আজকে আমরা সুভাষচন্দ্র বসুর রচনা করব, যার নাম ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতিশব্দ হয়ে উঠেছে। সুভাষচন্দ্র বসুকে সবচেয়ে প্রভাবশালী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হয় অসাধারণ নেতৃত্বের দক্ষতা এবং একজন ক্যারিসম্মটিক বক্তা হিসেবে। তাকে নেতাজি বলা হতো। 1940 সালে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং করেন একটি সশস্ত্র অভ্যুত্থান এবং হাজার হাজার ভারতীয় যুবকদের সংগ্রামের জন্য যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পেতে। তার বিখ্যাত স্লোগান তুম মুঝে খুন দো, আমি তুমে আজাদি দুঙ্গা, জয় হিন্দ এবং দিল্লি চলো তার জঙ্গি পন্থা যা তিনি স্বাধীনতা অর্জনের জন্য এবং তার সমাজতন্ত্রের জন্য ব্যবহার করেছিলেন। নেতাজিকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতাদের একজন বলে মনে করেন। সুভাষচন্দ্র বসু দৃঢ় জাতীয়তাবাদের প্রতীক হয়ে চলেছেন। সুভাষচন্দ্র বসুর প্রারম্ভিক জীবন। আমাকে তোমার রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব স্লোগান দিয়ে পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটকে জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। জানকীনাথ বসু কটকের অন্যতম সফল আইনজীবী ছিলেন এবং রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন। পরে তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য হন। একজন প্রতিভাবান ছাত্র, নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন, যেখান থেকে তিনি জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য 1916 সালে বহিষ্কৃত হন। 1916 সালে সুভাষ তার এক ব্রিটিশ শিক্ষক ফোর্টেনকে মারধর করেন বলে জানা গেছে। অধ্যাপক ভারতীয় ছাত্রদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। ফলস্বরূপ, সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনা সুভাষকে বিদ্রোহী ভারতীয়দের তালিকায় নিয়ে আসে। তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং ছাত্র হিসাবে তার দেশাত্মবোধক উদ্যোগের জন্য পরিচিত ছিলেন। তিনি বিবেকানন্দকে তার আধ্যাত্মিক গুরু হিসাবেও শ্রদ্ধা করতেন। তার বাবা-মা তাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষার প্রস্তুতির জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন। 1920 সালে তিনি ICS পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু জালিয়ানওয়ালাবাগ গণহত্যার কথা শুনে তিনি তার উচ্চ বেতনের ICS চাকরি ছেড়ে দেন এবং 1921 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন। শীঘ্রই, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সদস্য হওয়ার জন্য বাড়ি ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। ভারতে ফিরে আসার পর তিনি মহাত্মা গান্ধীর প্রভাবে আসেন। তিনি মহাত্মা গান্ধীর শুরু করা অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন, যিনি আইএনসিকে একটি শক্তিশালী অহিংস সংগঠন হিসাবে গড়ে তুলেছিলেন। আন্দোলনের সময় মহাত্মা গান্ধী তাকে চিত্তরঞ্জন দাসের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন, যিনি তার রাজনৈতিক গুরু হয়েছিলেন। চিত্তরঞ্জন দাস যখন জাতীয় কৌশল বিকাশে ব্যস্ত ছিলেন, সুভাষচন্দ্র বসু কলকাতার ছাত্র, যুবক এবং শ্রমিকদের আলোকিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতকে একটি স্বাধীন, যুক্তরাষ্ট্রীয় ও প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এরপর তিনি যুব শিক্ষাবিদ এবং বেঙ্গল কংগ্রেস স্বেচ্ছাসেবকদের কমান্ড্যান্ট হন। তিনি স্বরাজ সংবাদপত্র শুরু করেন। 1924 সালে তিনি কলকাতা পৌর কর্পোরেশনের সিইও হন। 1925 সালে জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য বোসকে মান্দালয়ের কারাগারে পাঠানো হয়। 1927 সালে তিনি কারাগার থেকে মুক্তি পান এবং সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বঙ্গীয় রাজ্য কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন। 1930 সালে তিনি কলকাতার মেয়র হন। 1920 থেকে 1942 সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা আন্দোলনকে তুলে ধরে বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি রচনা করেন। বইটি ব্রিটিশ সরকার দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। 1938 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং একটি জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন, যা ব্যাপক শিল্পায়নের নীতি প্রণয়ন করে। তবে, এটি গান্ধীবাদী অর্থনৈতিক চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যা কুটির শিল্পের ধারণার সাথে জড়িত ছিল এবং দেশের নিজস্ব সম্পদের ব্যবহার থেকে উপকৃত হয়েছিল। এছাড়াও, আইন অমান্য আন্দোলনের জন্য ভারতের প্রস্তুতি এবং অনুকূল আন্তর্জাতিক পরিস্থিতির মূল্যায়নে বোস ও গান্ধীদের মধ্যে নীতি ও কৌশলের মৌলিক পার্থক্য ছিল বলে
মনে করা হয় বোসের সমর্থন আসে 1939 সালে, যখন তিনি পুনর্নির্বাচনের জন্য একজন গান্ধীবাদী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। তা সত্ত্বেও গান্ধীর সমর্থনের অভাবে বিদ্রোহী রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য বলে মনে করেছিলেন। তিনি ব্রিটিশদের মিত্র হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের যোগদানের বিরুদ্ধেও ছিলেন। তিনি বলেন, স্বাধীনতা বলতে আমি সর্বাত্মক স্বাধীনতা বোঝাতে চাইছি, i.e. ব্যক্তি ও সমাজের স্বাধীনতা, ধনী ও দরিদ্রের স্বাধীনতা, পুরুষ ও নারীর স্বাধীনতা, সকল ব্যক্তি ও সকল শ্রেণীর স্বাধীনতা। বোসের মতাদর্শ সমাজতন্ত্র এবং বামপন্থী কর্তৃত্ববাদের দিকে ঝুঁকেছিল। তিনি 1939 সালে কংগ্রেসের মধ্যে একটি গোষ্ঠী হিসাবে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ফরওয়ার্ড ব্লকের প্রধান উদ্দেশ্য ছিল কংগ্রেস দলের সমস্ত মৌলবাদী উপাদানকে নিয়ে আসা, যাতে তিনি সমতা ও সামাজিক ন্যায়বিচারের নীতি প্রয়োগের মাধ্যমে ভারতের সম্পূর্ণ স্বাধীনতার অর্থ ছড়িয়ে দিতে পারেন। সুভাষ এবং গান্ধীর মধ্যে তীব্র রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও গান্ধীর প্রতি বোসের হৃদয়ে গভীর শ্রদ্ধা ছিল। 1942 সালের আগস্টে মহাত্মা গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, তখন সুভাষচন্দ্র বসু বার্লিনে ছিলেন। রেকর্ড করা হয়েছে যে, বার্লিনে এই খবরটি পড়ে সুভাষচন্দ্র বসু তার ঘনিষ্ঠ সহযোগী CN নাম্বিয়ারকে বলেছিলেন যে তাকে গান্ধীর সঙ্গে থাকতে হবে। বার্লিন থেকে আজাদ হিন্দ রেডিওর বার্তায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনকে অহিংস গেরিলা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন। ভারত থেকে পালানোর জন্য সুভাষ যে সাহস ও দক্ষতা দেখিয়েছিলেন গান্ধী তারও প্রশংসা করেছিলেন। 1944 সালে মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর মৃত্যু থেকে উদ্ভূত আরেকটি ঘটনা দেখায় যে সুভাষচন্দ্র বসু তাদের কতটা শ্রদ্ধা করতেন। তিনি মায়ানমার, তারপর বার্মা থেকে একটি বিবৃতি জারি করে কস্তুরবা গান্ধীকে ভারতীয় জনগণের মা ঘোষণা করেন। সুভাষচন্দ্র বসু তার রেডিও ভাষণে ব্রিটিশ বাহিনীর উপর আক্রমণ চালানোর সময় মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে অভিহিত করেছিলেন। 1944 সালে বার্মা থেকে তার শেষ রেডিও ভাষণে সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আমাদের জাতির পিতা। ভারতের স্বাধীনতার এই পবিত্র যুদ্ধে আমরা আপনার আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল আজাদ হিন্দ ফৌজের গঠন ও কার্যক্রম, যা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA নামেও পরিচিত। রাস বিহারী বসু, একজন ভারতীয় বিপ্লবী যিনি ভারত থেকে পালিয়ে এসেছিলেন এবং বহু বছর ধরে জাপানে বসবাস করছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সহায়তায় ভারতীয় স্বাধীনতা লীগ প্রতিষ্ঠা করেছিলেন। যখন জাপান ব্রিটিশ সেনাবাহিনীকে পরাজিত করে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সমস্ত দেশ দখল করে, তখন লীগ ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার লক্ষ্যে ভারতীয় যুদ্ধবন্দীদের মধ্যে থেকে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করে। জেনারেল মোহন সিং, যিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, এই সেনাবাহিনীকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিকে সুভাষচন্দ্র যেভাবে তাদের শাসনের বিরোধিতা করেছিলেন, সেই কারণে তাকে ব্রিটিশরা গৃহবন্দী করে রেখেছিল। কিন্তু 1941 সালে তিনি গোপনে দেশ ছেড়ে চলে যান। কর্তৃপক্ষ অনেক দিন ধরে জানতে পারেনি যে সে তার ব্যারাকে নেই। চাহাসিন ওইচ চাওয়াস বেইন বুয়ার্ডের। তিনি পায়ে হেঁটে, গাড়িতে এবং ট্রেনে ভ্রমণ করেন এবং কাবুলে, বর্তমানে আফগানিস্তানে, পুনরায় আবির্ভূত হন এবং আবার অদৃশ্য হয়ে যান। 1941 সালের নভেম্বরে, জার্মান রেডিও থেকে তার সম্প্রচার ব্রিটিশদের মধ্যে শোক তরঙ্গ প্রেরণ করে এবং ভারতীয় জনগণকে বিদ্যুতায়িত করে যারা বুঝতে পেরেছিল যে তাদের নেতা তাদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছেন। এটি ভারতের বিপ্লবীদের নতুন আত্মবিশ্বাসও দিয়েছিল যারা বিভিন্ন উপায়ে ব্রিটিশদের চ্যালেঞ্জ করছিল। 1943 সালে তিনি জাপান সফর করেন যেখানে রাজকীয় প্রশাসন সাহায্যের জন্য তার আবেদনে সম্মতি জানায়। এখানেই তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে আজাদ হিন্দ ফৌজ পুনর্নির্মাণ করেন যাতে এটি ভারতের স্বাধীনতার জন্য একটি কার্যকর হাতিয়ার হয়ে ওঠে। আজাদ হিন্দ ফৌজের প্রায় 45,000 সৈন্য ছিল, যাদের মধ্যে ভারতীয় যুদ্ধবন্দী এবং ভারতীয়রা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বসতি স্থাপন করেছিল। 1943 সালের অক্টোবরে তিনি একটি অস্থায়ী সরকার গঠন করেন,
যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির দ্বারা স্বীকৃত হয়েছিল। 1943 সালের ডিসেম্বরে এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে এবং এর নাম পরিবর্তন করে স্বরাজ ও শহীদ দ্বীপপুঞ্জ রাখা হয়। সুভাষচন্দ্র বসু ভারতকে পূর্বাঞ্চল থেকে মুক্ত করতে চেয়েছিলেন। সুভাষ ব্রিগেড, আজাদ ব্রিগেড এবং গান্ধী ব্রিগেড গঠন করা হয়। এ বার্মার মধ্য দিয়ে অগ্রসর হয় এবং ভারতীয় সীমান্তের ককসটাউন দখল করে। তারা এখন ভারতের অভ্যন্তরে ছিল এবং ব্রিটিশদের বিতাড়িত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। দিল্লি চলো, দিল্লির দিকে যাত্রা করা যাক ছিল যুদ্ধের ডাক। আজাদ হিন্দ ফৌজের অন্যতম বিশিষ্ট কর্মকর্তা শাহ নওয়াজ খানের মতে, যে সৈন্যরা ভারতে প্রবেশ করেছিল তারা মাটিতে শুয়ে পড়েছিল এবং আবেগপূর্ণভাবে তাদের মাতৃভূমির পবিত্র মাটিতে চুম্বন করেছিল। তবে আজাদ হিন্দ ফৌজের দ্বারা ভারতকে মুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়। বোস অবশ্য আত্মসমর্পণকারী ছিলেন না। তিনি পালানোর চেষ্টা করেছিলেন এবং আবার তার সংগ্রামকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। তিনি তাইহোকু বিমানবন্দর থেকে একটি বিমানে পালিয়ে যান কিন্তু তিনি তা করতে পারেননি। বলা হয় যে তার বিমানটি ফর্মোসায় বিধ্বস্ত হয়েছিল, যা এখন তাইওয়ান নামে পরিচিত। বলা হয় যে তিনি তৃতীয় ডিগ্রি পোড়া এবং কোমায় চলে গিয়েছিলেন এবং কখনোই এর থেকে বেরিয়ে আসেননি। যদিও মনে করা হতো যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তবুও তার দেহ আর উদ্ধার করা যায়নি। তার অন্তর্ধান নিয়ে অনেক তত্ত্ব সামনে এসেছে। ভারত সরকার এই মামলার তদন্ত এবং সত্য সামনে আনার জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করে। ফিগেস রিপোর্ট 1946 এবং শাহ নওয়াজ কমিটি 1956 এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে বোস তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। খোসলা কমিশনও 1970 পূর্ববর্তী প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে। 2006 সালের 17 মে সংসদে উপস্থাপিত বিচারপতি মুখার্জি কমিশনের রিপোর্টে বলা হয়, বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি এবং রেনকোজি মন্দিরের ছাই তার নয়। তবে ভারত সরকার এই ফলাফলগুলি প্রত্যাখ্যান করেছিল। সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু সর্বদাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে থাকবেন। শুরু থেকেই একজন পথপ্রদর্শক, বোস ভারতের স্বাধীনতার দিকে নিজের পথ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তিনি জানতেন যে এটি কতটা কঠিন হতে চলেছে। তিনি 1943 সালে আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করেন, যা প্রাথমিকভাবে 1942 সালে রাসবিহারী বসু দ্বারা গঠিত হয়েছিল। এর আক্রমণ, তা যতই স্বল্পস্থায়ী হোক না কেন, একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যা শেষ পর্যন্ত ব্রিটিশদের তাদের কার্যক্রম বন্ধ করে তাদের নিজের জমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্তে অবদান রেখেছিল। শেষ পর্যন্ত এটি ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করে। সুভাষচন্দ্র বসু সেনাবাহিনীকে বলেছিলেন, আমাদের সামনে একটি ভয়াবহ লড়াই রয়েছে কারণ শত্রু শক্তিশালী, অসাধু এবং নির্মম। স্বাধীনতার এই চূড়ান্ত যাত্রায় আপনাকে ক্ষুধা, বঞ্চনা, জোরপূর্বক মিছিল এবং মৃত্যুর মুখোমুখি হতে হবে। এই পরীক্ষায় পাশ করলেই আপনার স্বাধীনতা থাকবে। ভারতীয় অঞ্চলে স্বাধীনতা আনার জন্য অনেক লড়াই ও সংগ্রাম চালিয়েছে। সুভাষচন্দ্র বসুর উচ্চ বুদ্ধিমত্তার কারণেই এগুলি সম্ভব হয়েছিল। তিনি সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনাকে সমর্থন করেছিলেন এবং নিজেই পথ দেখিয়েছিলেন। এটিও মনে রাখা দরকার যে তিনিই ছিলেন যিনি ভারতীয় মহিলাদের ভারতের স্বাধীনতার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে উৎসাহিত করেছিলেন। ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের একটি মহিলা রেজিমেন্ট গঠন করা হয়। এটির নাম ছিল রানী ঝাঁসি রেজিমেন্ট। আজাদ হিন্দ ফৌজ ভারতের জনগণের কাছে ঐক্য ও বীরত্বের প্রতীক হয়ে ওঠে। বসু তার অগ্নিগর্ভ বক্তৃতার মাধ্যমে সৈন্যদের অনুপ্রাণিত করেছিলেন। তার বিখ্যাত উক্তিটি হল, আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। সুভাষও একজন মহান অভিযাত্রী ছিলেন। তার সামরিক কৃতিত্ব, অতুলনীয় দেশপ্রেম এবং অনুকরণীয় সাহসিকতা তাকে ভারতের যুবক যুবতীদের কাছে আদর্শ করে তুলেছে। তিনি এখনও আমাদের হৃদয়ে ও মনের মধ্যে বাস করেন এবং অগ্রণী আলো এবং অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেন। মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর মতো সেই সময়ের
অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের মতো তিনি নিজের মতো করে ২০০ বছরের ব্রিটিশ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯২০-১৯৪১ সালে তিনি ১১ বার কারাবরণ করেন। একজন সক্রিয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের মনোভাব বজায় রেখেছিলেন, এমনকি মৃত্যুর সময়ও তিনি রাশিয়ায় চলে যাওয়ার এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার নতুন উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছিলেন এবং এই অধ্যবসায় এবং দেশপ্রেমের আবেগকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি সম্মান করা দরকার। ভারতে তার অবদানের স্মরণে, আমাকে আপনার রক্ত দিন, আমি আপনাকে স্বাধীনতা দেব স্লোগান দ্বারা পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বসু ১৮৯৭ সালের ২৩শে জানুয়ারি ওড়িশার কটকে জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। জানকীনাথ বসু কটকের অন্যতম সফল আইনজীবী ছিলেন এবং রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন। পরে তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য হন। একজন প্রতিভাবান ছাত্র, নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন, যেখান থেকে তিনি জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য ১৯১৬ সালে বহিষ্কৃত হন। ১৯১৬ সালে সুভাষ তার এক ব্রিটিশ শিক্ষক ফোর্টেনকে মারধর করেন বলে জানা গেছে। অধ্যাপক ভারতীয় ছাত্রদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছিলেন। ফলস্বরূপ, সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনা সুভাষকে বিদ্রোহী ভারতীয়দের তালিকায় নিয়ে আসে। তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং ছাত্র হিসাবে তার দেশাত্মবোধক উদ্যোগের জন্য পরিচিত ছিলেন। তিনি বিবেকানন্দকে তার আধ্যাত্মিক গুরু হিসাবেও শ্রদ্ধা করতেন। তার বাবা-মা তাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস (ICS) পরীক্ষার প্রস্তুতির জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন। ১৯২০ সালে তিনি ICS পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু জালিয়ানওয়ালাবাগ গণহত্যার কথা শুনে তিনি তার উচ্চ বেতনের ICS চাকরি ছেড়ে দেন এবং ১৯২১ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন। শীঘ্রই, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় সদস্য হওয়ার জন্য বাড়ি ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। ভারতে ফিরে আসার পর তিনি মহাত্মা গান্ধীর প্রভাবে আসেন। তিনি মহাত্মা গান্ধীর শুরু করা অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন, যিনি আইএনসিকে একটি শক্তিশালী অহিংস সংগঠন হিসাবে গড়ে তুলেছিলেন। আন্দোলনের সময় মহাত্মা গান্ধী তাকে চিত্তরঞ্জন দাসের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন, যিনি তার রাজনৈতিক গুরু হয়েছিলেন। চিত্তরঞ্জন দাস যখন জাতীয় কৌশল বিকাশে ব্যস্ত ছিলেন, সুভাষচন্দ্র বসু কলকাতার ছাত্র, যুবক এবং শ্রমিকদের আলোকিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতকে একটি স্বাধীন, যুক্তরাষ্ট্রীয় ও প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এরপর তিনি যুব শিক্ষাবিদ এবং বেঙ্গল কংগ্রেস স্বেচ্ছাসেবকদের কমান্ড্যান্ট হন। তিনি স্বরাজ সংবাদপত্র শুরু করেন। ১৯২৪ সালে তিনি কলকাতা পৌর কর্পোরেশনের সিইও হন। ১৯২৫ সালে জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য বোসকে মান্দালয়ের কারাগারে পাঠানো হয়। ১৯২৭ সালে তিনি কারাগার থেকে মুক্তি পান এবং সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বঙ্গীয় রাজ্য কংগ্রেসের সম্পাদক নির্বাচিত হন। ১৯৩০ সালে তিনি কলকাতার মেয়র হন। ১৯২০ থেকে ১৯৪২ সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা আন্দোলনকে তুলে ধরে বসু দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি রচনা করেন। বইটি ব্রিটিশ সরকার দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৩৮ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং একটি জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করেন, যা ব্যাপক শিল্পায়নের নীতি প্রণয়ন করে। তবে, এটি গান্ধীবাদী অর্থনৈতিক চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যা কুটির শিল্পের ধারণার সাথে জড়িত ছিল এবং দেশের নিজস্ব সম্পদের ব্যবহার থেকে উপকৃত হয়েছিল। এছাড়াও, আইন অমান্য আন্দোলনের জন্য ভারতের প্রস্তুতি এবং অনুকূল আন্তর্জাতিক পরিস্থিতির মূল্যায়নে বোস ও গান্ধীদের মধ্যে নীতি ও কৌশলের মৌলিক পার্থক্য ছিল বলে মনে করা হয়। বোসের সমর্থন আসে ১৯৩৯ সালে, যখন তিনি পুনর্নির্বাচনের জন্য একজন গান্ধীবাদী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। তা সত্ত্বেও, গান্ধীর সমর্থনের অভাবে, বিদ্রোহী রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য বলে মনে করেছিলেন। তিনি ব্রিটিশদের মিত্র হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের যোগদানের বিরুদ্ধেও ছিলেন।
তিনি বলেন, স্বাধীনতা বলতে আমি সর্বাত্মক স্বাধীনতা বোঝাতে চাইছি। ই ব্যক্তি ও সমাজের স্বাধীনতা, ধনী ও দরিদ্রের স্বাধীনতা, পুরুষ ও নারীর স্বাধীনতা, সকল ব্যক্তি ও সকল শ্রেণীর স্বাধীনতা। বোসের মতাদর্শ সমাজতন্ত্র এবং বামপন্থী কর্তৃত্ববাদের দিকে ঝুঁকেছিল। তিনি 1939 সালে কংগ্রেসের মধ্যে একটি গোষ্ঠী হিসাবে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ফরওয়ার্ড ব্লকের প্রধান উদ্দেশ্য ছিল কংগ্রেস দলের সমস্ত মৌলবাদী উপাদানকে নিয়ে আসা, যাতে তিনি সমতা ও সামাজিক ন্যায়বিচারের নীতি প্রয়োগের মাধ্যমে ভারতের সম্পূর্ণ স্বাধীনতার অর্থ ছড়িয়ে দিতে পারেন। সুভাষ এবং গান্ধীর মধ্যে তীব্র রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও গান্ধীর প্রতি বোসের হৃদয়ে গভীর শ্রদ্ধা ছিল। 1942 সালের আগস্টে মহাত্মা গান্ধী যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, তখন সুভাষচন্দ্র বসু বার্লিনে ছিলেন। রেকর্ড করা হয়েছে যে, বার্লিনে এই খবরটি পড়ে সুভাষচন্দ্র বসু তার ঘনিষ্ঠ সহযোগী CN নাম্বিয়ারকে বলেছিলেন যে তাকে গান্ধীর সঙ্গে থাকতে হবে। বার্লিন থেকে আজাদ হিন্দ রেডিওর বার্তায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনকে অহিংস গেরিলা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন। ভারত থেকে পালানোর জন্য সুভাষ যে সাহস ও দক্ষতা দেখিয়েছিলেন গান্ধী তারও প্রশংসা করেছিলেন। 1944 সালে মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর মৃত্যু থেকে উদ্ভূত আরেকটি ঘটনা দেখায় যে সুভাষচন্দ্র বসু তাদের কতটা শ্রদ্ধা করতেন। তিনি মায়ানমার, তারপর বার্মা থেকে একটি বিবৃতি জারি করে কস্তুরবা গান্ধীকে ভারতীয় জনগণের মা ঘোষণা করেন। সুভাষচন্দ্র বসু তার রেডিও ভাষণে ব্রিটিশ বাহিনীর উপর আক্রমণ চালানোর সময় মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে অভিহিত করেছিলেন। 1944 সালে বার্মা থেকে তার শেষ রেডিও ভাষণে সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আমাদের জাতির পিতা। ভারতের স্বাধীনতার এই পবিত্র যুদ্ধে আমরা আপনার আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল আজাদ হিন্দ ফৌজের গঠন ও কার্যক্রম, যা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA নামেও পরিচিত। রাস বিহারী বসু, একজন ভারতীয় বিপ্লবী যিনি ভারত থেকে পালিয়ে এসেছিলেন এবং বহু বছর ধরে জাপানে বসবাস করছিলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সহায়তায় ভারতীয় স্বাধীনতা লীগ প্রতিষ্ঠা করেছিলেন। যখন জাপান ব্রিটিশ সেনাবাহিনীকে পরাজিত করে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় সমস্ত দেশ দখল করে, তখন লীগ ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার লক্ষ্যে ভারতীয় যুদ্ধবন্দীদের মধ্যে থেকে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করে। জেনারেল মোহন সিং, যিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, এই সেনাবাহিনীকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিকে সুভাষচন্দ্র যেভাবে তাদের শাসনের বিরোধিতা করেছিলেন, সেই কারণে তাকে ব্রিটিশরা গৃহবন্দী করে রেখেছিল। কিন্তু 1941 সালে তিনি গোপনে দেশ ছেড়ে চলে যান। কর্তৃপক্ষ অনেক দিন ধরে জানতে পারেনি যে সে তার ব্যারাকে নেই। চাহাসিন ওইচ চাওয়াস বেইন বুয়ার্ডের। তিনি পায়ে হেঁটে, গাড়িতে এবং ট্রেনে ভ্রমণ করেন এবং কাবুলে, বর্তমানে আফগানিস্তানে, পুনরায় আবির্ভূত হন এবং আবার অদৃশ্য হয়ে যান। 1941 সালের নভেম্বরে, জার্মান রেডিও থেকে তার সম্প্রচার ব্রিটিশদের মধ্যে শোক তরঙ্গ প্রেরণ করে এবং ভারতীয় জনগণকে বিদ্যুতায়িত করে যারা বুঝতে পেরেছিল যে তাদের নেতা তাদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য একটি মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছেন। এটি ভারতের বিপ্লবীদের নতুন আত্মবিশ্বাসও দিয়েছিল যারা বিভিন্ন উপায়ে ব্রিটিশদের চ্যালেঞ্জ করছিল। 1943 সালে তিনি জাপান সফর করেন যেখানে রাজকীয় প্রশাসন সাহায্যের জন্য তার আবেদনে সম্মতি জানায়। এখানেই তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে আজাদ হিন্দ ফৌজ পুনর্নির্মাণ করেন যাতে এটি ভারতের স্বাধীনতার জন্য একটি কার্যকর হাতিয়ার হয়ে ওঠে। আজাদ হিন্দ ফৌজের প্রায় 45,000 সৈন্য ছিল, যাদের মধ্যে ভারতীয় যুদ্ধবন্দী এবং ভারতীয়রা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বসতি স্থাপন করেছিল। 1943 সালের অক্টোবরেই তিনি একটি অস্থায়ী সরকার গঠন করেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির দ্বারা স্বীকৃত হয়েছিল। 1943 সালের ডিসেম্বরে INA আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করে এবং এর নাম পরিবর্তন করে স্বরাজ ও শহীদ দ্বীপপুঞ্জ রাখা হয়। সুভাষচন্দ্র বসু ভারতকে পূর্বাঞ্চল থেকে মুক্ত করতে চেয়েছিলেন। সুভাষ ব্রিগেড, আজাদ ব্রিগেড এবং গান্ধী ব্রিগেড গঠন করা হয়।
এন এ বার্মার মধ্য দিয়ে অগ্রসর হয় এবং ভারতীয় সীমান্তের ককসটাউন দখল করে। তারা এখন ভারতের অভ্যন্তরে ছিল এবং ব্রিটিশদের বিতাড়িত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। দিল্লি চলো, দিল্লির দিকে যাত্রা করা যাক ছিল যুদ্ধের ডাক। আজাদ হিন্দ ফৌজের অন্যতম বিশিষ্ট কর্মকর্তা শাহ নওয়াজ খানের মতে, যে সৈন্যরা ভারতে প্রবেশ করেছিল তারা মাটিতে শুয়ে পড়েছিল এবং আবেগপূর্ণভাবে তাদের মাতৃভূমির পবিত্র মাটিতে চুম্বন করেছিল। তবে আজাদ হিন্দ ফৌজের দ্বারা ভারতকে মুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়। বোস অবশ্য আত্মসমর্পণকারী ছিলেন না। তিনি পালানোর চেষ্টা করেছিলেন এবং আবার তার সংগ্রামকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। তিনি তাইহকু বিমানবন্দর থেকে একটি বিমানে পালিয়ে যান কিন্তু তিনি তা করতে পারেননি। বলা হয় যে তার বিমানটি ফর্মোসায় বিধ্বস্ত হয়েছিল, যা এখন তাইওয়ান নামে পরিচিত। বলা হয় যে তিনি তৃতীয় ডিগ্রি পোড়া এবং কোমায় চলে গিয়েছিলেন এবং কখনোই এর থেকে বেরিয়ে আসেননি। যদিও মনে করা হতো যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তবুও তার দেহ আর উদ্ধার করা যায়নি। তার অন্তর্ধান নিয়ে অনেক তত্ত্ব সামনে এসেছে। ভারত সরকার এই মামলার তদন্ত এবং সত্য সামনে আনার জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করে। ফিগেলস রিপোর্ট 1946 এবং শাহ নওয়াজ কমিটি 1956 এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে বোস তাইওয়ানে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। খোসলা কমিশনও 1970 পূর্ববর্তী প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে। 2006 সালের 17 মে সংসদে উপস্থাপিত বিচারপতি মুখার্জি কমিশনের রিপোর্টে বলা হয়, বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি এবং রেনকোজি মন্দিরের ছাই তার নয়। তবে ভারত সরকার এই ফলাফলগুলি প্রত্যাখ্যান করেছিল। সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু সর্বদাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে থাকবেন। শুরু থেকেই একজন পথপ্রদর্শক, বোস ভারতের স্বাধীনতার দিকে নিজের পথ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তিনি জানতেন যে এটি কতটা কঠিন হতে চলেছে। তিনি 1943 সালে আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করেন, যা প্রাথমিকভাবে 1942 সালে রাসবিহারী বসু দ্বারা গঠিত হয়েছিল। এর আক্রমণ, তা যতই স্বল্পস্থায়ী হোক না কেন, একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যা শেষ পর্যন্ত ব্রিটিশদের তাদের কার্যক্রম বন্ধ করে তাদের নিজের জমিতে ফিরে যাওয়ার সিদ্ধান্তে অবদান রেখেছিল। শেষ পর্যন্ত এটি ভারতের স্বাধীনতার পথ প্রশস্ত করে। সুভাষচন্দ্র বসু সেনাবাহিনীকে বলেছিলেন, আমাদের সামনে একটি ভয়াবহ লড়াই রয়েছে কারণ শত্রু শক্তিশালী, অসাধু এবং নির্মম। স্বাধীনতার এই চূড়ান্ত যাত্রায় আপনাকে ক্ষুধা, বঞ্চনা, জোরপূর্বক মিছিল এবং মৃত্যুর মুখোমুখি হতে হবে। এই পরীক্ষায় পাশ করলেই আপনার স্বাধীনতা থাকবে। ভারতীয় অঞ্চলে স্বাধীনতা আনার জন্য অনেক লড়াই ও সংগ্রাম চালিয়েছে। সুভাষচন্দ্র বসুর উচ্চ বুদ্ধিমত্তার কারণেই এগুলি সম্ভব হয়েছিল। তিনি সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিকল্পনাকে সমর্থন করেছিলেন এবং নিজেই পথ দেখিয়েছিলেন। এটিও মনে রাখা দরকার যে তিনিই ছিলেন যিনি ভারতীয় মহিলাদের ভারতের স্বাধীনতার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে উৎসাহিত করেছিলেন। ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের একটি মহিলা রেজিমেন্ট গঠন করা হয়। এটির নাম ছিল রানী ঝাঁসি রেজিমেন্ট। আজাদ হিন্দ ফৌজ ভারতের জনগণের কাছে ঐক্য ও বীরত্বের প্রতীক হয়ে ওঠে। বসু তার অগ্নিগর্ভ বক্তৃতার মাধ্যমে সৈন্যদের অনুপ্রাণিত করেছিলেন। তার বিখ্যাত উক্তিটি হল, আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। সুভাষও একজন মহান অভিযাত্রী ছিলেন। তার সামরিক কৃতিত্ব, অতুলনীয় দেশপ্রেম এবং অনুকরণীয় সাহসিকতা তাকে ভারতের যুবক যুবতীদের কাছে আদর্শ করে তুলেছে। তিনি এখনও আমাদের হৃদয়ে ও মনের মধ্যে বাস করেন এবং অগ্রণী আলো এবং অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেন। মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর মতো সেই সময়ের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদের মতো তিনি নিজের মতো করে 200 বছরের ব্রিটিশ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1920-1941 সালে তিনি 11 বার কারাবরণ করেন। একজন সক্রিয়
স্বাধীনতা সংগ্রামী হিসাবে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের মনোভাব বজায় রেখেছিলেন, এমনকি মৃত্যুর সময়ও তিনি রাশিয়ায় চলে যাওয়ার এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার নতুন উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছিলেন এবং এই অধ্যবসায় এবং দেশপ্রেমের আবেগকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি সম্মান করা দরকার। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের স্মরণে প্রতি বছর 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন দেশের বিভিন্ন অংশে উদযাপিত হয়। নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার ভিডিওটি কেমন লাগলো জানাবেন।